প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কবি জয় গোস্বামী 1954 সালে উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং তার মা ছিল রানাঘাটে অবস্থিত একটি হাই স্কুলের প্রধান শিক্ষিকা। জয় গোস্বামীর পিতা ইচ্ছে ছিল যে তার ছেলে একজন কবি বা সাহিত্যিক হবে, লেখক হবে। জয় গোস্বামী তার বাবার আগ্রহেই কিন্তু সাহিত্য পথে এগিয়ে আসেন, কিন্তু দুঃখের বিষয় তার বাবা, যখন জয় গোস্বামীর বয়স মাত্র 6 বছর, তখন তার বাবা মারা যান। তার বাবা মারা যাওয়ার পর তার মা উত্তর কলকাতা থেকে চলে আসে রানাঘাটে, কারণ রানাঘাটেই তিনি চাকরি করতেন। রানাঘাটে একটি ঘর ভাড়া নিয়ে তিনি তার সন্তানকে নিয়ে সেখানে থাকতে থাকেন এবং সেখান থেকেই জয় গোস্বামীর পড়াশোনা। কিন্তু জয় গোস্বামী যখন একাদশ শ্রেণীর ছাত্র, অর্থাৎ মাধ্যমিক পাশ করে তিনি যখন একাদশ শ্রেণীতে ভর্তি হলেন, ঠিক সেই সময় জয় গোস্বামীর মাও মারা যায়। জয় গোস্বামী হয়ে পড়লেন পিতৃমাতৃহীন। স্বাভাবিকভাবেই তিনি আর পড়াশোনা করতে পারলেন না। তার পড়াশোনা ছুটে গেল। তার ডিগ্রি, তার কোয়ালিফিকেশন একাদশ শ্রেণী পর্যন্ত, তিনি আর পড়াশোনা করেননি। তার ঘরে তার বাবা টাঙানো একটা সিলিং ফ্যানকে কেন্দ্র করে জয় গোস্বামী প্রথম কবিতা লেখেন। কবিতাটির নাম হলো সিলিং ফ্যান। এই সিলিং ফ্যান কবিতাটি সেই সময় তিনটি লিটিল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। সীমান্ত সাহিত্য, পদক্ষেপ এবং হোমশিখা নামক 3টি পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। তবে তার কবিতা প্রথম প্রকাশিত হয় 1976 সালে দেশ পত্রিকায়। দেশ পত্রিকায় তার কবিতা প্রথম প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বহু বিখ্যাত কবি এবং সাহিত্যিকদের প্রশংসা কুড়িয়েছিলেন। তারপর থেকেই তার সাহিত্য জগতে সমান পদচারণা। পরবর্তীতে তিনি দেশ পত্রিকার সম্পাদকও হয়েছিলেন। তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে মনোরমার উপন্যাস সেই সব শিয়ালেরা, সুড়ঙ্গ ও প্রতিরক্ষা, এগুলো তার বিখ্যাত উপন্যাস। এছাড়া তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে প্রত্নজীব, উন্মাদের পাঠ্যক্রম, প্রতুম ভগবান, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাতার পোশাক, পাগলি তোমার সঙ্গে, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তবে তিনি ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন 1997 সালে। বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য তিনি লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার এবং 2000 সালে পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য তিনি লাভ করেন সাহিত্য একাডেমি পুরস্কার। কবি জয় গোস্বামী এখনো বেঁচে আছেন, জীবিত আছেন এবং এখনো তিনি লিখে চলেছেন। তার লেখনী এখনো অব্যাহত। আমরা তার লেখা যে কবিতাটি পাঠ করব, সেই কবিতাটির নাম হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটি জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই পাতার পোশাক কাব্যগ্রন্থটি 1997 সালে
প্রকাশিত হয়। এই পাতার পোশাক কাব্যগ্রন্থের 20 সংখ্যক কবিতা হলো অস্ত্রের বিরুদ্ধে গান, অর্থাৎ এই কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থে 20 নম্বরে রয়েছে এই কবিতাটি, অর্থাৎ এটা হচ্ছে 20 সংখ্যক কবিতা। তো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির যদি আমি নামের দিকে তাকাই তাহলে আমি দুটি শব্দ পাবো, একটা হচ্ছে অস্ত্র আর একটা হচ্ছে গান। অস্ত্রের বিরুদ্ধে গান, তাহলে অস্ত্র কি আর গান কি, বা অস্ত্রের বা কাজ কি, গানেরই বা কাজ কি? কবি কেন অস্ত্রের বিরুদ্ধে গানকে দাঁড় করাচ্ছেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি যদি প্রশ্ন করি যে অস্ত্র কি বা অস্ত্র কাকে বলে, তাহলে অস্ত্র হচ্ছে এমন একটি জিনিস যা ধাতু দ্বারা নির্মিত। মানুষের নিত্য নৈমিত্তিক জীবনে অস্ত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ধাতু দ্বারা নির্মিত যে অস্ত্র দিয়ে বা যে হাতিয়ার দিয়ে বা যে যন্ত্র দিয়ে আমরা কোনো কিছুকে বিচ্ছিন্ন করতে, কাটতে সাহায্য করে তাকে আমরা হাতিয়ার বা অস্ত্র বলি। তো অস্ত্র মানুষ কেন আবিষ্কার করেছিল? আমরা জানি একদিন মানুষ গুহাবাসী ছিল। মানুষ আস্তে আস্তে মাংস খেতে শিখলো, বনে বসবাস করত, আগুন আবিষ্কার করতে শিখলো, চাকা আবিষ্কার করতে শিখলো, ক্রমে ক্রমে তারা অস্ত্র আবিষ্কার করতে শিখলো। প্রথমে মানুষের হাতিয়ার ছিল, অস্ত্র ছিল গাছের ডাল, তারপরে পাথর, তারপরে পাথরকে ঘষে ঘষে সুচালো করে অস্ত্র, তারপরে লোহাকে পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে আরও বিভিন্ন রকম অস্ত্র তৈরি করতে শিখলো। তো মানুষ অস্ত্র কেন তৈরি করেছে? আগে যুগের মানুষ বন জঙ্গলে বসবাস করত বন্য হিংস্র প্রাণীদের আত্মরক্ষার জন্য এবং পশু শিকারের জন্য অস্ত্র আবিষ্কার করেছে। একটা অস্ত্র দিয়ে যেমন ভালো কাজ করা যায় তেমনি খারাপ কাজও করা যায়। একটি অস্ত্র দিয়ে বা একটি ছুরি দিয়ে সবজিও কাটা যায়, মানুষকেও খুন করা যায়। কিন্তু সেই অস্ত্রটি যার হাতে থাকবে, যিনি অস্ত্রের ব্যবহার করবেন, তার মানসিকতা উপর নির্ভর করবে তিনি সেই অস্ত্রটাকে ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করবেন, তিনি কোন কাজে ব্যবহার করবেন। তো কাজেই একসময় অস্ত্র মানুষ ভালোর জন্য আবিষ্কার করেছে। একটা কথা আছে, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তো এই যে বৈজ্ঞানিক নানা ধরনের অস্ত্র আমাদের প্রত্যেকের গৃহে রয়েছে, এই অস্ত্রগুলো শুধু বিভিন্ন হাসুয়া, দা, কুড়ুল, চাকু, ছুরি, ব্লেড এগুলোই শুধু অস্ত্র নয়। এগুলো ছাড়াও আমরা যদি আর সারা বিশ্বের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো? সারা বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো বিশ্বের ক্ষমতাধর শক্তিশালী দেশগুলি তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য মারণ হত্যালীলায় মেতে উঠেছে। আর সেই হত্যালীলা চালানোর জন্য মারাত্মক আগ্নেয়াস্ত্র, পারমাণবিক বোমা ব্যবহার করছে, সেগুলোও অস্ত্র। কাজেই আমাদের নিত্য জীবনে ব্যবহৃত যে সমস্ত অস্ত্র আমরা দেখতে পাচ্ছি সেগুলো ছাড়াও বোম, পিস্তুল, বন্দুক, পারমাণবিক বোমা, আগ্নেয়াস্ত্র সবই কিন্তু অস্ত্র। এই অস্ত্র মানুষের হাতে থাকলেই অস্ত্রটি প্রয়োগ করার ইচ্ছা জাগে, ব্যবহার করার ইচ্ছে জাগে। অস্ত্র হাতে না থাকলে কিন্তু অস্ত্র প্রয়োগ করার ইচ্ছেটা সেরকম জাগে না। তো এখন সারা বিশ্বে এমনভাবে অস্ত্র ছড়িয়ে গেছে যে সারা বিশ্ব জুড়ে একটি অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধের ধ্বংসলীলা চলছে, তাতে বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের দুটি শহরকে ধ্বংস করে দিয়েছে, হিরোশিমা এবং নাগাসাকি শহরকে ধ্বংস করে দিয়েছে।
কিসের দ্বারা? অস্ত্রের দ্বারা, পারমাণবিক অস্ত্রের দ্বারা। তো অস্ত্র কি করে? অস্ত্র মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ায়, অস্ত্র অশান্তির সৃষ্টি করে, অস্ত্র মানুষের প্রাণহানি ঘটায়, অস্ত্র পরিবেশকে দূষিত করে, অস্ত্র পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দেয়। অস্ত্রের প্রয়োগ কখনো মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আজ সারা বিশ্ব জুড়ে ক্ষমতালোভী, সাম্রাজ্যলোভী যারা নরপশু, তারা অস্ত্রের তাণ্ডব চালায়। অস্ত্রের তাণ্ডব চালিয়ে সারা বিশ্বে অশান্তির বীজ বুনে বেড়ায়। তার জন্য দায়ীকে অস্ত্র। অস্ত্র যদি না থাকতো তাহলে তারা এই হত্যাটা চালাতে পারত না। তাই শুধু বাহ্যিক অর্থে আমি যে সমস্ত অস্ত্রের কথা উল্লেখ করলাম, যা আমাদের নিত্য জীবনে ব্যবহৃত, দা, কুড়ুল, কাস্তে, হাঁসুয়া, চাকু, ছুরি, বোম, পিস্তুল, বন্দুক, পারমাণবিক অস্ত্র, তারপরে আগ্নেয়াস্ত্র, বোমারু, এগুলো হচ্ছে বাহ্যিক অর্থ অস্ত্র। এই সমস্ত অস্ত্র ছাড়াও আমাদের মাথার মধ্যে আরেক ধরনের অস্ত্র আছে, যেগুলো কি করে? এরাও বিচ্ছিন্নতা বাড়ায়, ধ্বংসলীলা চালায়, মানুষের জীবনহানির আশঙ্কা ঘটায়, প্রতি মুহূর্তে পৃথিবীকে ধ্বংসপথে ঠেলে দেয়। সেগুলো কি? আমাদের মাথার মধ্যে রয়েছে লোভ, মোহ, হিংসা, দেশ, ঘৃণা। এগুলো হচ্ছে আভ্যন্তরীণত অস্ত্র। এগুলো যদি আমরা প্রয়োগ ঘটাই, তবু কিন্তু সমাজে অশান্তির বীজ ছড়িয়ে পড়ে, হত্যারীরা চারদিকে ছড়িয়ে পড়ে। এগুলো হচ্ছে আভ্যন্তরীণ অর্থে আমাদের ব্যবহৃত অস্ত্র। তাই অস্ত্র কি করে? অস্ত্রের কাজ হচ্ছে বিচ্ছিন্নতা বাড়ানো। অস্ত্র কখনো মানুষকে ঐক্যবদ্ধ করে না। অস্ত্র মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ায়, মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করে, মানুষের প্রাণহানি ঘটায়, পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দেয়, পরিবেশকে দূষিত করে। আর তার অন্যদিকে গান। গান কি? গান হচ্ছে কতগুলো বাক্যের বা কতগুলো মানবিক বোধ সম্পন্ন বা মানবিক গুণ সম্পন্ন বাক্যের সুরেলা প্রকাশ, তাকে আমরা বলি গান। গান কি করে? গান মানুষের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে, মানুষকে একতা করে তোলে, মানুষকে এক সূত্রে গেঁথে ফেলে। গান মানুষের মনকে জয় করে নেয়, মানুষের মনকে হরণ করে নেয়। গান মানুষকে ঐক্যবদ্ধ করে তোলে। গান বলতে আমরা যে সমস্ত হিন্দি সিনেমা বা বাংলা সিনেমা দেখি, সেখানে যে চটুল নাচের গান, সেই গান নয়। সৌভ্রাতৃত্ববোধের গান, মনুষ্যত্ববোধের গান, মানবতাবোধের গান, জাতীয়তাবোধের গান, দেশ প্রেমমূলক গান। গান কি করে? গানের কাজ হচ্ছে মানুষের মধ্যে ঐক্যতা গড়ে তোলা, মানুষকে এক করে তোলা। আমরা কোনো এক জায়গায় যদি হাজার হাজার মানুষ এক জায়গায় জমায়েত থাকি, সেখানে যদি কেউ একটা বোম ফেলে দেয়, তাহলে সেখানে মানুষ থাকবে না পালাবে? নিশ্চয় প্রাণের ভয়ে সবাই পালাবে। তাহলে অস্ত্র কি করলো? অস্ত্র মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ালো। আর সেখানে যদি কোনো একজন বিখ্যাত শিল্পী এসে গান গায়, তাহলে সেই হাজার মানুষ নয়, আরো অসংখ্য মানুষ এসে সেখানে এসে দাঁড়াবে গান শোনার জন্য। কারণ গান মানুষকে ঐক্যবদ্ধ করে তোলে, গান মানুষকে এক সূত্রে গেঁথে ফেলে। তো এগুলো আমরা যা শুনছি, এগুলো বাহ্যিক অর্থে গান। আর আমাদের মনের মধ্যেও, মাথার মধ্যে এক ধরনের গান বাস করে, যেই গান দিয়ে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে তুলতে পারি। সেই গান কি? মানুষের মধ্যে থাকা মানবতাবোধ, মনুষ্যত্ববোধ, স্নেহ, ভালোবাসা, প্রেম, দয়া, মায়া দিয়ে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে তুলতে পারি। এগুলো হচ্ছে আভ্যন্তরীণ অর্থে গান। তাই আমাদের দেশে, সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র নয়, আমাদের দরকার গান। গানই পারে মানুষকে ঐক্যবদ্ধ করে তুলতে, গানই পারে মানুষকে
সেই সাম্রাজ্য লোভী শাসকদের ক্ষমতালোভী শাসকদের অস্ত্রের দাবাদাবিকে অগ্রাহ্য করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে একমাত্র গান। গানই পারে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে, মানুষকে ভালোবাসার বন্ধনে ঐক্যবদ্ধ করে তুলতে। তাই কবি গান নয়, গানকে ত্যাগ করে গানের বিরুদ্ধে অস্ত্রকে দাঁড় করান। কারণ অস্ত্রই পারে, অস্ত্র নয়, অস্ত্রের বিরুদ্ধে গানকে দাঁড় করান। কারণ গানই পারে অস্ত্রকে সমাজ থেকে দূর করতে। অস্ত্রের হত্যালীলাকে সরাতে পারে একমাত্র গান। তাই কবি অস্ত্রকে ফেলে দিয়ে, পায়ের নিচে ফেলে দিয়ে, অর্থাৎ তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দিয়ে হাতে অস্ত্রকে তুলে ধরেন। হাতে গানকে তুলে ধরেন। তিনি সারা গায়ে গানের বর্ম পড়েন। কারণ গানই পারে অস্ত্রের হাত থেকে মানুষকে বাঁচাতে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। তাই কবি বলেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অস্ত্রকে ফেলে দাও, অস্ত্র রাখো পায়ে, পায়ের নিচে। কেন? যে জিনিস হাতে থাকে তিনি মর্যাদাবান, আর যাকে পায়ের নিচে ফেলে দেওয়া হয় তার মর্যাদা ভূলুণ্ঠিত হয়ে যায়। তাই অস্ত্রকে যদি আমি হাতে ধরে রাখি, তাহলে সেই অস্ত্রকে হাতে রাখলেই অস্ত্র প্রয়োগ করার ইচ্ছে জাগবে। অস্ত্র ফেলে দিলে, অস্ত্র হাতে না থাকলে তা প্রয়োগ করার ইচ্ছে জাগে না। একটা শিশু বা কোনো একটা ছেলে যদি হাতে একটা অস্ত্র নিয়ে বা হাঁসুয়া নিয়ে মাঠের দিকে যায়, যদি একটা গাছের ডাল রাস্তায় বেঁকে থাকে, কুচ করে কেটে দিল। যেতে যেতে খিদুর পর গিয়ে দেখছে আর একটা বাঁশের হয়তো কোনো একটা কমচি রাস্তার দিকে ঝুলে আছে, কুচ করে কেটে দিল। কেন? হাতে অস্ত্র আছে বলে কাটার ইচ্ছেটা যাচ্ছে। যদি হাতে অস্ত্র না থাকতো তাহলে সেই ইচ্ছাটা হয়তো তার জাগতো না। তাই অস্ত্র হাতে থাকলেই অস্ত্র প্রয়োগ করার ইচ্ছে জাগে। তাই কবি বলছে, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো, অস্ত্রকে রেখে দাও গানের দুটি পায়ে, অর্থাৎ পায়ের নিচে ফেলে দাও, অস্ত্রের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দাও। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবি বলছে যে আমি অস্ত্রকে ত্যাগ করে গানের বর্ম গায়ে পড়েছি। বর্ম কি? কোনো সৈনিক বা কোনো রাজা, কোনো নবাব বা কোনো সম্রাট যখন যুদ্ধ করতে যায়, তখন তিনি সারা অঙ্গে ধাতু নির্মিত পোশাক পরেন, যাতে বাইরের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। তাকে বলা হয় বর্ম। তো কবি বলছে যে আমি গানের বর্ম সারা অঙ্গে পড়েছি, অর্থাৎ গানকে জীবনের অবলম্বন করেছি। আমি মানবতাবোধে, মনুষ্যত্ববোধে উজ্জীবিত হয়েছি। হাজার হাজার মানুষকে স্নেহ, প্রেম, ভালোবাসা দিয়ে আমি আগলে নিয়েছি। তাই আমাকে বর্ম করতে হয় না কোনো ধাতু নির্মিত বর্ম, কারণ আমি গানের বর্ম গায়ে পড়েছি। আর গানের বর্ম গায়ে পড়েছি বলেই আমি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারি। বাস্তবিক কখনো হাত নাড়িয়ে বুলেট তাড়ানো সম্ভব নয়, কিন্তু আমরা যদি সমস্ত পৃথিবীর মানুষ যদি অস্ত্রকে ত্যাগ করে গানকে জীবনের অবলম্বন করতে পারি, মানবতাবোধে উজ্জীবিত হতে পারি, মনুষ্যত্ববোধে উজ্জীবিত হতে পারি, তাহলে আমরা হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারি। কারণ তখন বুলেট গায়ে লাগার কোনো সম্ভাবনাই থাকে না। আর যেহেতু কবি অস্ত্রকে ফেলে দিয়েছেন, অস্ত্রকে ফেলে দিয়ে গানকে জীবনের অবলম্বন করেছেন, মনুষ্যত্ববোধে উজ্জীবিত হয়েছেন, হাজার হাজার মানুষকে তিনি অস্ত্রকে ফেলে দিয়ে অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। কি দিয়ে? গান দিয়ে। তাই কবি হাজার হাজার মানুষের কাছে যেতে পারেন, উঠতে পারেন, বসতে পারেন, সবার সামনে দাঁড়াতে পারেন। আমি যদি গান গাই, সৌভাতৃত্ববোধের গান, মনুষ্যত্ববোধের গান, সবাইকে যদি স্নেহ ভালোবাসার বন্ধনে আমি আবদ্ধ করে নিই, তাহলে আমি সব জায়গায় যেতে পারবো, আমাকে দেখে কেউ পালাবে না, সবাই আমাকে কাছে টেনে নেবে। আর যদি আমি একটা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আর যদি এদিক ওদিক ঘুরে বেড়াই,
তাহলে আমাকে দেখে সবাই ভয়ে পালাবে, কেউ আমার সামনে দাঁড়াবে না, আমি কারো সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। কারণ অস্ত্র মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ায়, গান মানুষকে কাছে টেনে নেয়। তো যেহেতু কবি গানকেই জীবনে অবলম্বন করেছেন, তাই তিনি হাজার হাজার মানুষের কাছে যেতে পারেন, উঠতে পারেন, বসতে পারেন, হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন, কারণ তিনি গানের বর্ম গায়ে পড়েছেন। তাই কবি বলছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। বুলেট হচ্ছে বন্দুকের গুলি, তিনি হাত নাড়িয়ে সেই বুলেটকে তাড়াতে পারেন। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরেছে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। কবি বলছেন গান তো জানি একটা দুটো, মানে কবির গানের যে ভান্ডার সেটা বিশাল নয়, বড় নয়। তিনি খুব সামান্য গান জানেন, দুই একটি গান জানেন। সেই দুই একটি গানকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরে রাখতে চান। কেন? কারণ তিনি কখনো অস্ত্রকে স্থান দেবেন না তার জীবনে। তাই কবি বলছেন গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সেই খড়কুটো। খড়কুটো অর্থাৎ শুকনো তৃণ। তবে খড়কুটো শব্দটির অর্থ হচ্ছে সামান্য বা তুচ্ছ কিছু বা অল্প কিছু। তো তিনি যে গানের সংখ্যা খুব কম জানেন, অর্থাৎ মাত্র দুই একটি গান জানেন, তো সেটাকে তিনি খড়কুটো বলেছেন, যে খড়কুটোর মতো মাত্র দুই একটি গান জানি। তো সেই দুই একটি গানকে আমি জীবনে আঁকড়ে ধরে রাখতে চাই, অর্থাৎ আমি নিজেকে মানবতার বন্ধনে, মনুষ্যত্বের বন্ধনে আবদ্ধ রাখতে চাই, সবাইকে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার বন্ধনে আবদ্ধ রাখতে চাই, রক্ত মুছি শুধু গানের গায়ে। আমাকে যদি কেউ আঘাত করে, কারণ সমাজে চারদিকে ক্ষমতা লোভী, সাম্রাজ্য লোভীরা, শক্তির দাপট দেখানো অত্যাচারী শাসকেরা যেভাবে হত্যালীলা চালাচ্ছে, যেভাবে অস্ত্রের প্রয়োগ ঘটাচ্ছে, তাতে প্রতিনিয়ত মানুষের রক্ত ঝরছে। কিন্তু এই রক্ত বদলে যদি আমরা রক্ত চাই, খুনের বদলে যদি খুন চাই, তাহলে কি হবে? সমাজে বিশৃঙ্খলা বাড়বে, অশান্তির সৃষ্টি হবে, সমাজে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তো আমরা যদি সেই রক্তকে যদি গান দিয়ে মুছে দিই, তাহলে কি হবে? সমাজের অশান্তির সৃষ্টি হবে না। তাই কই বলছে রক্ত মুছি শুধু গানের গায়ে। যদি আমার কেউ আঘাত করে, যদি কেউ আমার রক্ত ঝরিয়ে দেয়, তাহলে আমি রক্তের বদলে রক্ত চাইবো না। কি করব? সেই রক্তকে আমি গান দিয়ে মুছে দিব, তাকে ভালোবাসার বন্ধনে, স্নেহের বন্ধনে আবদ্ধ করে নিব, মানবতার বন্ধনে আবদ্ধ, তাকে সৌভ্রাতৃত্ববোধের গান শোনাবো। তাহলে কি হবে? সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই কবি বলছে যে আমি রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল হচ্ছে মাংসাশী পাখি। এদের তীক্ষ্ণ নজর থাকে ভাগাড়ের দিকে। এরা মৃত গবাদি পশুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। তো এই চিল শকুনের মতোই আমাদের সমাজেও, আমাদের মাথার উপরে, অর্থাৎ শাসক, ক্ষমতালোভী, সাম্রাজ্যলোভী, অত্যাচারী এক ধরনের মানুষ আছে, যারা চিল শকুন সমতুল্য, যারা স্বার্থান্বেষী, সুযোগ সন্ধানী মানুষ। তারা কি করে? তারাও সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষকে শোষণ করে তারা নিজেদের পেট ভরে। তারা সমাজে অশান্তির বীজ বুনে বেড়ায়, তারা সমাজে অস্ত্রের প্রয়োগ ঘটিয়ে হত্যা লীলা ঘটায়। তারাই হচ্ছে চিল শকুন, যারা হাজার হাজার মানুষের রক্ত ঝরায় অঙ্গুলি হিরণে, অস্ত্রের প্রয়োগ ঘটিয়ে। তারা হচ্ছে চিল শকুন। এই চিল শকুনের মতো মানুষ আমাদের সমাজে কম নেই। তারা ক্ষমতালোভী, সাম্রাজ্যলোভী, তারা অর্থলোভী, তারা সুযোগ সন্ধানী, তারা স্বার্থান্বেষী। এই সমস্ত মানুষ অস্ত্রের প্রয়োগ ঘটিয়ে হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়ে তারা নিজেদের মুনাফা লোটে, নিজেদের পেট ভরে। তারা হচ্ছে চিল শকুন। তাই কবি মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। কিন্তু কবি সেই চিল শকুনদেরকে
মাথায় স্থান দেন না, তিনি কোকিলকেই আঁকড়ে ধরে থাকেন। কেন? কোকিল এক ধরনের পাখি, যে পাখি বসন্তকালে সুমিষ্ট সুরে গান গায়, যাকে বলা হয় বসন্তের দূত। এই কোকিলের কুহুতানে আমরা মোহিত হয়ে যাই। প্রতিটি মানুষ কোকিলের কণ্ঠকে ভালোবাসে। কোকিলের কণ্ঠ শুনে সবাই মোহিত হয়, কারণ এরা কোকিল কখনো চিল শকুনের মতো হিংসার বীজ ছড়ায় না, কর্কশ বুলি বলে বেড়ায় না। কোকিল মানুষকে ভালোবাসার বন্ধনে তার সুরের দ্বারা আবদ্ধ করে নেয়, কাছে টেনে নেয়। তো আমাদের মাথার মধ্যেও চিল শকুন কোকিল বাস করছে। আমাদের মাথার মধ্যে যে লোভ লালসা আছে, লোভ লালসা, মোহ, হিংসা, ঘৃণা, দেশ বিদ্বেষ, রাগ, এগুলো হচ্ছে চিল শকুন। এগুলোকে ত্যাগ করতে হবে আমাদের মাথা থেকে, আর স্থান দিতে হবে কোকিলকে, অর্থাৎ স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, মনুষ্যত্ববোধ, মানবতাকে স্থান দিতে হবে। এরাই হচ্ছে কোকিল, এগুলোকেই আঁকড়ে ধরে থাকতে হবে। তাই কবি বলছে যে আমি চিল শকুনকে ত্যাগ করেছি, মাথায় যতই চিল শকুন থাক তাদেরকে ত্যাগ করে আমি শুধু কোকিলকে আঁকড়ে ধরেছি। গান বাঁধবে সহস্র উপায়ে, যে আমার কোকিল, প্রিয় কোকিল, সেই হাজার উপায়ে গান বাঁধবে, সহস্র উপায়ে গান বাঁধবে, মানুষকে কাছে টেনে নেবে, শান্তির বীজ বলবে। কোকিল কখনো চিল শকুনের মতো অশান্তির বীজ সৃষ্টি করবে না। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। তাই কবি বলছে অস্ত্রকে ফেলে দাও। কোথায়? পায়ের নিচে। কারণ হাতে থাকলে তার মর্যাদা, পায়ের নিচে ফেলে দিলে তার মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যায়, তার কোনো মর্যাদা থাকে না। বর্ম খুলে দেখো আদুর গায়ে। যদি আমরা সবাই অস্ত্র ফেলে দিই, অস্ত্রকে ত্যাগ করে দিই, অস্ত্রকে ত্যাগ করে যদি আমরা সবাই মানবতার বন্ধন আবদ্ধ হয়ে যায়, মনুষ্যত্ববোধে উজ্জীবিত হই, তাহলে আমাদের আর কোনো ভয় নেই। তখন আমরা বর্ম খুলে আদুর গায়ে, অর্থাৎ খোলা গায়ে ঘুরে বেড়ালেও আমাদের বাইরের আঘাত আসার কোনো সম্ভাবনা থাকে না। তাই কবি বলছে অস্ত্রকে ফেলে দাও, পায়ের নিচে ফেলে মর্যাদা ভুলুণ্ঠিত করে দাও, তারপর বর্ম খুলে আদুর গায়ে থাকো, কোনো ভয় নেই। গান দাঁড়ালো ঋষি বালক, মাথা গোজা ময়ূর পালক। গান দাঁড়ালো ঋষি বালক। ঋষি বালক অর্থাৎ ঋষি সদৃশ বালক বা ঋষির বালক। তো ঋষি বালক কারা? যারা তপস্বী, যারা তপস্যা করে, যারা জীবনে লোভ লালসা মোহকে ত্যাগ করে দিয়ে গভীর তপস্যায় মগ্ন থাকে, তারাই হচ্ছে ঋষি বালক। গান দাঁড়ালো মাথায় গোজা ময়ূর পালক। তো যে কোন ঋষি বালকের মাথায় ময়ূর পালক গোজা ছিল? শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক গোজা থাকে। তাহলে এখানে আমাদের বুঝতে সমস্যা হয় না, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক বলতে শ্রীকৃষ্ণ বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণের প্রসঙ্গ এখানে কেন এসেছে? কারণ শ্রীকৃষ্ণের আবির্ভাব এমন এক সময়ে হয়েছে যখন চারিদিকে অশুভ শক্তি, সাম্রাজ্যলোভী শাসকের, অত্যাচারী শাসকের যখন অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের আবির্ভাব। শ্রীকৃষ্ণ সেই সমস্ত অত্যাচারী অশুভ শক্তি শাসকদেরকে ধ্বংস করে, অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মামা কংস, তিনি ছিলেন অশুভ শক্তির প্রতীক, অত্যাচারী শাসক। শ্রীকৃষ্ণের আগে তার ভাইয়ের জন্ম হয়েছিল, সবাই কংসের হাতে মারা গেছিল কারাগারের মধ্যে। এর অনেক পৌরাণিক কাহিনী আছে, সেটা এখানে বলার প্রয়োজন নেই। তবু বলছি যে কংস ছিল মথুরার এক বিখ্যাত অরাজক, অন্যায়কারী, অশুভ শক্তির প্রতীক। তিনি সমাজে ন্যায়কে দূর করে
অন্যায়ের প্রতিষ্ঠা করেছেন। তিনি সমাজে কুখ্যাত হয়েছেন তার ক্ষমতার জন্য, তার লোভের জন্য। তিনি জানতেন তার বোনের গর্ভে যে সন্তান হবে অর্থাৎ ভাগ্নে, তারই হাতে তার মৃত্যু হবে। আর সেই জন্য তিনি তার বোনকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। আর তার যেই সন্তান হতো সেই সন্তানকে তিনি গলা টিপে হত্যা করতেন। কিন্তু বসুদেব তার পিতা, শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়, শ্রীকৃষ্ণকে কংসের কারাগার থেকে লুকিয়ে নিয়ে চলে যান নন্দালয়ে। তাকে তিনি বাঁচান। এই শ্রীকৃষ্ণই বড় হয়ে কংসকে বধ করে, বকাসুরকে বধ করে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করেন। কিভাবে? তিনি শুধু কংসকে বধই করেননি, তিনি শুধু অশুভ শক্তি, অন্যায় অত্যাচারী শাসকদের অপশাসনকে দূর করেননি, তিনি হাতে কোনো অস্ত্র গ্রহণ করেননি, তিনি হাতে তুলে নিয়েছিলেন বাঁশি। সেই বাঁশির সুরে তিনি শুধু রাধাকে মোহিত করেননি, শতকোটি গোপিনীকে মোহিত করেছেন, গোটা মথুরার মানুষকে, জগতের মানুষকে ভালোবাসার বন্ধনে তার গান দ্বারা মোহিত করে দিয়েছিলেন। এক শান্তি প্রেমের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ যদি হাতে বাঁশি তুলে না নিয়ে যদি অস্ত্র তুলে নিতেন, তাহলে কখনো প্রেম রাজ্য প্রতিষ্ঠিত হতো না। শ্রীকৃষ্ণ তা করেননি। শ্রীকৃষ্ণ হাতে বাঁশি তুলে নিয়েছিলেন। সেই বাঁশির সুরে তিনি মধুর সুরে গান গেয়েছেন সেই বাঁশিতে। আর সেই বাঁশির গানে সারা জগতের মানুষকে আপ্লুত করেছেন, সারা জগতের মানুষকে ঐক্যবদ্ধ করে তুলেছেন। তার গানে তিনি প্রেমের গান চারদিকে ছড়িয়ে দিয়েছেন, প্রেম রাজ্য প্রতিষ্ঠা করেছেন, শান্তি রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তা আমরা কি পারি না শ্রীকৃষ্ণের মতো অস্ত্রকে ত্যাগ করে দিয়ে, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে হাতে বাঁশি তুলে নিতে, অর্থাৎ গানকে জীবনের অবলম্বন করতে, মানবিকতা বোধে উজ্জীবিত হতে, মনুষ্যত্ব বোধে উজ্জীবিত হতে? আমরাও পারি শ্রীকৃষ্ণের মতো। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আমরা যদি গানকে জীবনের অবলম্বন করতে পারি, মানবিকতা বোধে, মনুষ্যত্ব বোধে উজ্জীবিত হতে পারি, তাহলে আমি আর কোনো আঞ্চলিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমার গানই আমাকে ছড়িয়ে দিবে নদীতে, দেশে, গায়ে, সব জায়গায়। যারা মনুষ্যত্ব বোধে উজ্জীবিত হয়, যারা শিল্পী, যারা গান গায়, যারা গানকে জীবনের অবলম্বন করে, তাদেরকে নিজেদের নাম দেশে, গ্রামে, নদীতে ছড়িয়ে বেড়াতে হয় না। তাদের সৃষ্টি, তাদের গানই তাদেরকে ছড়িয়ে দেয় চারদিকে। তাই তুমিও যদি মানবিকতা বোধে উজ্জীবিত হতে পারো, গানকে জীবনে অবলম্বন করতে পারো, মনুষ্যত্ব বোধে উজ্জীবিত হতে পারো, দেশের সমাজের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিতে পারো, তাহলে তোমাকে নয়, তোমার কর্মই তোমাকে ছড়িয়ে দিবে নদীতে, দেশে, গায়ে, দেশের সর্বত্র। তাই কবি বলছে তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। সুতরাং অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। সুতরাং অস্ত্রকে ফেলে দাও, গানের দুটি পায়ে। গানকেই করে তুলো মর্যাদা সম্পন্ন জীবনের অবলম্বন। আর তার নিচে, গানের নিচে, গানের পায়ের নিচে অস্ত্রকে ফেলে দাও, অস্ত্রের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে দাও। তাহলেই সৃষ্টি হবে সমাজে স্বর্গরাজ্য, সুখ রাজ্য। এই হচ্ছে কবিতা। তোমরা সবাই বাড়িতে পড়ো, বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে লিখে পাঠাবে। আর এই কবিতা থেকে কি কি প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলো আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করো।